আশালতা দেবী বড্ড খুঁতখুঁতে। কোনো কিছুতেই ওনার মন ভরে না। সবেতেই কিছু না কিছু খুঁত ধরা চাই। দিনে দিনে যত বয়স বাড়ছে, তত ওনার এই রোগ যেন বেড়ে যাচ্ছে। ওনার 2 ছেলে, আর তাদের বিয়েও হয়ে গেছে। বাড়িতে 2 বউ নিয়ে কোনো অশান্তি নেই। ছেলে বউরা আর ওনার স্বামী বিভুরঞ্জনকে নিয়ে বেশ সুখের সংসার আশালতা দেবীর। তবে ওনার একটাই অসুখ, কোনো কিছুতেই ওনার মন ভরে না। আত্মীয় স্বজন সবাই জানে ওনার এই রোগের কথা, তাই ওনারা আলোচনা করেন এই নিয়ে। বলেন, ভাগ্যিস আশাদের ছেলেরা নিজেরা পছন্দ করে বিয়ে করেছে, তা না হলে হয়তো ছেলেদের বিয়েই হতো না। মেয়ে খুঁজতে খুঁজতে ছেলেদের বিয়ে করার ইচ্ছা নষ্ট হয়ে যেত। আশালতা দেবী অবশ্য বউদের খোঁজ ঠিক খুঁজে খুঁজে বের করেছেন। বড় বউ রঞ্জিনী নাকি নাকটা বড্ড বেশি লম্বা, মুখের সাথে নাকটা বড্ড বেমানান। ওনার আবার কোনো কথা রেখে রেখে বলার স্বভাব নয়। যখন যেটা মনে আসে বা দেখেন, শোনেন, তার গুণগান সাথে সাথেই বিচার করে বসেন। কারোর পেছনে কথা বলা ওনার আবার ধাতে নেই। এই গুণের জন্য অনেকেই ওনাকে খুব একটা ভালো চোখে দেখেন না। অনেকেই আবার ওনাকে এড়িয়ে চলেন। উনি অবশ্য কারোর ভালোটা খুব কমই দেখেন। সবার খুঁত ধরা বা খুঁত খুঁজে দেখে ওনার মহান কাজ। তার সেই রোগ দিনে দিনে বৃদ্ধিই পাচ্ছে। ওনার বড় বউ রঞ্জিনীকে যেদিন উনি প্রথম দেখতে যান, সেদিন উনি সবার সামনেই নামধাম জিজ্ঞেস করার আগেই বলে বসেন, আমার বড়বাবুর নজর বেশ ভালো বলেই জানতাম। তাই ভাবতাম দেখতে শুনতে বেশ ভালো মেয়েই বাঁচবে। তা বেঁচেছে ভালো, তবে খুব ভালো তা নয় কিন্তু। এই মেয়ের নাকটা দেখছি বড্ড লম্বা, আর ঠিক টিয়া পাখির মতো বেঁকানো, মুখের সাথে বড্ড বেমানান। ওনার কথা শুনে রঞ্জিনী থেকে ওর বাড়ির লোকেরা বেশ অবাক হয়ে যায়। ভাবতেই পারে না এমন কথা কেউ সরাসরি বলতে পারে। আশালতা দেবীর সাথে ওনার স্বামী আর বড় ছেলে অন্বেষণ গিয়েছিল। তারা খুব অপ্রস্তুতে পড়ে যায়। কিভাবে এই কথাটা চাপা দেবে বুঝতে না পেরে বিভুরঞ্জন বলেন, নাক যেমনই হোক না কেন, মুখটা খুব মিষ্টি, আর ঠিক লক্ষ্মী ঠাকুরের মতো সুন্দর দেখতে। ভাগ্যিস এই কথাটা বলেছিলেন বিভুরঞ্জন, তাই সব আবার স্বাভাবিক হলো। তা না হলে পরিবেশটা বেশ গুমোট হয়ে গিয়েছিল। এমনই হলেন আশালতা দেবী। এই নিয়ে ছেলেরা বা ওনার স্বামী খুব বকাবকি করেন, কিন্তু স্বভাব উনি বদলাতে পারেন না। ছোট ছেলে বিশ্লেষণের পছন্দ করা মেয়ে রিম্মিকে যখন দেখতে যাওয়া হবে বলে ঠিক হয়, তখন বাড়ি থেকে পই পই করে ওনাকে শিখিয়ে পড়িয়ে নিয়ে যাওয়া হয়। বলা হয়, রিম্মিকে দেখে যেন বিভাস কিছু না বলে বসেন। যথাসময়ে রিমনিদের বাড়িতে আশালতা দেবী আর ওনার স্বামী বিভুরঞ্জন এবং ছোট ছেলে বিশ্লেষণ 2 ছেলের নাম উনিই রেখেছেন। আর রঞ্জিনী যায় রিমনিকে দেখতে। রিমনিদের বাড়ি থেকে ওদের আপ্যায়ন করার জন্য রিমনির ছোট কাকা সদর দরজায় দাঁড়িয়ে থাকেন। উনি ওনাদের কাছে ওনার পরিচয় দিয়ে ভেতরে নিয়ে যেতে উদ্যত হন। আর তখনই আশালতা দেবী ওনাকে দেখে বলে বসেন, সর্বনাশ করেছে। আপনার যদি এমন চেহারা হয়, তাহলে আপনার ভাইঝি কেমন হবে? উনি হয়তো কথাটা ঠিক শুনতে পাননি, অথবা লজ্জায় কথাটা কানে তোলেননি। চুপ করে ওনাদের বাড়ির ভেতরে নিয়ে যান। আসলে রিমলির কাকা খুব মোটা আর গোলগাল ধরনের, আর গায়ের রংটাও বেশ ময়লা। তাই ওনাকে দেখে আশালতা দেবী এই কথা বলে বসেন। তবে ওখানেই উনি ক্ষান্ত হননি। ওনারা খুব খাতির করে আশালতা দেবীকে ঘরের মধ্যে এনে বসতে দেন এবং প্লেট ভরা নানান মিষ্টি নোনতা খাবার দেন। রসগোল্লার সাইজটা একটু ছোট ছিল, সেটা দেখেই বলে বসেন, এখানে এমন ছোট রসগোল্লা পাওয়া যায়? আমাদের ওখানে ডবল সাইজ থেকে রসগোল্লা পাওয়া যায়। রিমির বাবা আর জেঠিমা ওখানে ছিলেন। ওনারা থতমত খেয়ে যান। রিমির বাবা হাত কচলাতে কচলাতে বলেন, আসলে আজ না বড় সাইজের রসগোল্লা পাওয়া যায়নি, তাই। বিভুরঞ্জন আর বিশ্লেষণ কটমট করে আশালতার দিকে তাকান। এরপর চায় ট্রে হাতে রিমলি ঘরের মধ্যে ঢোকে। রিমলিকেও এই প্রথম দেখেন আশালতা দেবী। ওকে দেখেই বলে বসেন, আমার এমন সুন্দর লম্বা ফর্সা ছেলের পাশে গায়ের রং চাপা মেয়েকে মানাবে? কি রে ছোটবাবু, তুই কেমন মেয়ে পছন্দ করলি? বিশ্লেষণ বলে, মা, চুপ করো। ওর কথা শেষ হতে না হতে রিমি চায়ের ট্রেটা টেবিলের ওপর টকাশ করে রেখে আশালতার দিকে তাকিয়ে বিশ্লেষণকে উদ্দেশ্য করে বলে, তোমার মায়ের যে মাথা খারাপ, আগে বলনি তো? এমন পাগল বাড়িতে আমি কি করে থাকবো? অনেক কষ্টে সেদিন দুজনকে সামলানো হয় এবং বিয়ের দিনক্ষণ ঠিক হয়। তবে সেদিন থেকেই আশালতা দেবী রিমির শত্রু হয়ে যান। তবে আশালতা দেবীর তেমন কোনো তাবুত্তাব নেই। রিমলি মনে মনে ভাবে, একবার ওই বাড়িতে যাই, তোমার স্বভাব বদলে তবে ছাড়বো। অন্য শাশুড়িদের মতো আশালতা দেবী কিন্তু বৌমাদের পেছনে লাগা পছন্দ করতেন না, তবে তাদের কাজে সমালোচনা করতেও ছাড়তেন না। এই যেমন
ছোট বউ সেদিন অনেক সবজি দিয়ে খুব সুন্দর করে মুগ ডাল রান্না করে। সবাই ডাল খেয়ে খুব প্রশংসা করছে। এমনিতে আশালতা দেবী ছাড়া সবাই এই দুই বইয়ের হাতের রান্নার প্রশংসা করে। একটুখানি ডাল দিয়ে ভাত মেখে মুখে দিয়েই বলে বসেন, এটা একটা ডাল হয়েছে, নুনে পোড়া, আমার জিভটা পুড়ে গেল। বিভুরঞ্জন বলেন, কি বলছো গো গিন্নি, কতদিন বাদে এমন স্বাদের ডাল খেলাম, ঠিক আমার মায়ের হাতের মতো রান্না হয়েছে। রিমনি রঞ্জনীর মতো চুপচাপ থাকতে পারে না। সঙ্গে সঙ্গে ডালের বাড়িটা ওনার কাছ থেকে নিয়ে তার মধ্যে এক থাবা চিনি মিশিয়ে ওনার কাছে দিয়ে বলে, দেখুন এবার ঠিক হলো কিনা। আরও একদিন আশালতা দেবীর বাপের বাড়ি থেকে ওনার ভাই আর ভাইয়ের বউ এসেছেন ছেলের বিয়ের নিমন্ত্রণ করতে। রিমলি আর রঞ্জিনী ওনাদের খুব যত্ন খাতির করে খাওয়ায়। ওনারা রান্নার খুব প্রশংসা করেন। আশালতা দেবী ছট করে বলে বসেন, আসলে তোরা তো রান্নার লোকের হাতে রান্না খাস, তাই তোদের এই রান্না ভালো লেগেছে। দুই বইয়ের হাতের রান্না মুখে দেওয়ার মতো নয়। তখন রিমলি অনেক কষ্টে নিজেকে সামলে রেখেছিল। ওনারা চলে যাওয়ার পর রিমলি ঘোষণা করে, আজ বিকাল আর কাল সকালের রান্না মা করবেন। আমরা দুজনে দাঁড়িয়ে থেকে ওনার কাছ থেকে রান্না শিখব, কারণ প্রতিদিন ওনার অভুক্ত থাকাটা আমাদের কাছে খুবই কষ্টকর। আশালতা দেবী পড়েছেন মহাভাবরে। বুঝতে পারেন ছোট বউয়ের কাছে পেরে ওঠা যাবে না, তাই কিন্তু কিন্তু করতে থাকেন। অবশ্য ওনাকে রান্না করতে দেওয়া হয়নি, ভয় দেখানো হয়েছিল, যাতে উনি এমন কথা আর না বলেন। কোনো জিনিস মানে জামা কাপড় বা গয়নাগাটি যদি ওনার স্বামী বা অন্য কেউ দেয়, তাহলে সেটাকে অন্ততপক্ষে 2 থেকে 4 বার ফেরত পাঠাবেনই। প্রতিবারই একটা না একটা খুঁত ধরে সেটা চেঞ্জ করাবেন। শেষটাও যে খুব একটা মনোমতো হয় তাও নয়। এত কিছু করবেন, তবু নিজে গিয়ে কিনে আনবেন না, তাই ওনার জিনিস কিনতে কেউই রাজি হয় না। রিমনির কাছেই উনি জব্দ। যে কোনো জিনিস কিনে নিই, আগে তার দামটা বেশি বলবে, পরে বলবে, দেখো তোমার পছন্দ হলো কিনা। আমার তো মনে ধরলই না, তবে ফেরত আর দেবো না। অন্য কারোর নাম করে বলে, ভাবছি তোমার পছন্দ না হলে তাকেই দিয়ে দেব। সেদিন একজোড়া হাওয়াই চটি এনে ওনার সামনে রেখে রিমলি বলে, দেখো কত দাম নিল, 200 টাকা। তাও আমার মনের মতো হলো না। ভাবছি এটা তোমাকে না দিয়ে আমার মাকে দিয়ে দেব। আমার মা আবার এমন রঙটা পছন্দ করে, আর কম দামে জিনিসপত্র অপছন্দ করে না। ওনার আবার এই হাওয়াই চটি জোড়া খুব পছন্দ হয়েছে, তারপর দামটাও বেশ। এর ক্ষুব্ধ হতে পারছেন না। পাছে রিমলির মাকে দিয়ে দেয় এই ভেবে বলেন, না রে ছোট বউ, খুব সুন্দর হয়েছে চটি জোড়া, এটা আমি পরব, কাউকে দিতে হবে না। রিমনি আর রঞ্জিনী আড়ালে হেসে মরে। রঞ্জিনী বলে, সত্যি ছোট, তুই পারিসও বটে। রিমলি বলে, কেমন জব্দ করলাম বলো, ওই চটি জোড়ার দাম কত যেন, মাত্র 50 টাকা। কেমন বোকা দেখো, আমি 500 টাকা বললেও উনি বিশ্বাস করে যেতেন। উনি শুধু বোকা তা নয়, হিংসুটেও বটে। ঠিক করেছি এইবার থেকে এমনভাবেই ওনার খুঁতখুতানি বন্ধ করব। আশালতা দেবী রিমলির কাছে খুব জব্দ। ওর কাছে কোনো খুঁত ধরতে পারেন না। রঞ্জিনীর কাছে যদি কোনো খুঁত ধরেন, তাহলে রিমলি রুখে দাঁড়ায়, ওনাকে ক্ষান্ত করে। এই খুঁতখুতুনি সবারই ধরেন, তবে ভেবেচিন্তেই ধরেন। কাছে যদি ছোট বউ থাকে, তাহলে খুব একটা সুবিধা করতে পারেন না বলেই ইচ্ছা না থাকলেও প্রশংসা করে ফেলেন। রিমলি বুঝে গেছে ওনাকে শুধরোতে গেলে ওর প্রতিটা খুঁতখুতুনির বিপরীতে গিয়ে কথা বলতে হবে, আর এমনটা বারবার করলে তবে উনি ঠিক একসময় ক্লান্ত হয়ে থেমে যাবেন। এমনটা চলতেই থাকে, আর রিমলি ঠিক বিপরীত কথা বলে ওনাকে থামিয়ে দেয়। যদি সত্যি সত্যিই খুঁত থাকে, তবুও বিপরীত কথা বলতে হয় রিমলিকে। খুব খারাপ লাগে, তবু বলতে হয়। বাড়িতে কেউ এলে বা ওনাকে নিয়ে কারোর বাড়িতে গেলে সবাই বেশ চিন্তায় থাকে, এই বুঝি কিছু বলে ফেললে নেই ভয়। একদিন পাড়ার এক ভদ্রমহিলা রূপা কাকিমা এসেছেন মেয়ের বিয়ের নিমন্ত্রণ করতে। উনি এসেই আরম্ভ করে দেন ওনার ভাবি জামাইয়ের প্রশংসা। আবার মোবাইল থেকে জামাইয়ের ছবিও দেখান আশালতা দেবীকে। উনি ছবি দেখেই বলেন, বাহ, বেশ সুন্দর জামাই হয়েছে তো, তোমার মেয়ের সাথে খুব ভালো মানাবে। বলেই রিমনির দিকে তাকিয়ে বলেন, যেন রাত জোটক, দেখবে খুব সুখী হবে তোমার মেয়ে, তাই না ছোট বউ? রিমনি মনে মনে খুব শান্তি পায়। যাক বাবা, উনি কিছুটা হলেও বদলেছেন। রিমনি ঘাড় নেড়ে হ্যাঁ বলেই রূপা কাকিমার জন্য জল মিষ্টি আনতে রান্নাঘরের দিকে পা বাড়ায়। আর তখনই শুনতে পায় আশালতা দেবী বলছেন, তবে তোমার মেয়ের থেকে মনে হয় খুব একটা লম্বা হবে না, একটু দেখে নিতে পারলে না? বউ লম্বা আর বর বেটে হলে খুব বিশ্রী লাগে কিন্তু। রিমনির মনে দুঃখ থেকেই গেল, ওর শাশুড়িমায়ের স্বভাব কিছুতেই বদলাতে পারল না বলে। তবে আশা কিন্তু ছাড়েনি।